নমস্কার বন্ধুরা, আমি রনি আর আমি আবার এসে গেছি আজকে দুটো নতুন গা শিহরণ করা ঘটনা নিয়ে। আর আমার চ্যানেল শিহরণে তোমাদের সবাইকে স্বাগত। সবার আগে আমি আমার শিহরণ ফ্যামিলির কাছে ক্ষমা চেয়ে নেব যে আগের শুক্রবার আমি গল্প দিতে মিস করেছি, কারণ আমার ফ্যামিলিতে একজন অসুস্থ হয়ে গেছেন। তো সেই কারণে আমি একটু ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আমি নতুন গল্প, ঘটনা, রেকর্ডিং বা আপলোড কোনো কিছুই করতে পারিনি। তো সেই কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে তোমাদের জন্য দুটো গল্প আমি একসাথে প্রেজেন্ট করব। প্রথম গল্প সেটা খুবই সুন্দর একটা লাভ স্টোরি নিয়ে, যেটা আস্তে আস্তে একটা ভৌতিক পর্যায়ে পরিণত হয়। আর সেকেন্ড গল্প সেটা হলো এক বলিউডের একজন খুবই পপুলার সুপারস্টারকে নিয়ে, যিনি একসময় একের পর এক হিট মুভি দিয়ে গেছেন এবং এখনও সে খুব পপুলার আছেন। তার নামটা এখন আমি বলবো না, নামটা সাসপেন্স থাকুক। আমি গল্পটা যখন বলবো তখন তার নামটা তোমাদের বলে দেব। তো শুরু করছি আজকের ঘটনা। প্রথম গল্পটা পাঠিয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে লিজা চক্রবর্তী। তো লিজা যেভাবে গল্পটা প্রেজেন্ট করেছে সেভাবেই আমি গল্পটা বলার চেষ্টা করছি তোমাদের সামনে। হ্যালো রনিদা, কেমন আছো? তোমার নতুন চ্যানেল, আমি গল্পগুলো শুনছি, আমার সামনে সাজেশানসে এসছে। তো গল্পগুলো শুনছি, আমার খুবই ভালো লাগছে গল্পগুলো শোনার পর। তো আমিও ডিসাইড করলাম আমার নিজের দাদার সঙ্গে ঘটা একটা স্টোরি তোমাকে প্রেজেন্ট করব। সেই জন্যই আমি তোমাকে আজকে গল্পটা সেন্ড করলাম। যদি তোমার ভালো লাগে অবশ্যই শিওরন ফ্যামিলির সামনে প্রেজেন্ট করো গল্পটা। তো গল্পটা শুরু করছি। ঘটনাটা 2015 সালের। আমার দাদা আর আমি তখন স্কুলে পড়তাম। তো সেই টাইমে আমার বাবা কালী ঠাকুরের কাছে মানত করেছিল যে আমরা দুজন যদি এক্সামে ভালো রেজাল্ট করি তাহলে বাড়িতে বড় বড় করে কালী পুজো দেওয়া হবে। তো আমরা দুজনেই, আমি আর দাদা দুজনেই ভালো রেজাল্ট করি আর বাড়িতে কালী পুজো হয়। আমার দাদার নাম রিতম চক্রবর্তী। আর আমাদের বাড়ির যে কালী পুজো ছিল সেই কালী পুজোতে আমার এক বান্ধবীর ইনভিটেশন থাকে। তার নাম হলো ঋত্বিকা। সেই হলো এই গল্পের মুখ্য চরিত্র। তো কালী পুজোতে আমার দাদা ঋত্বিকাকে প্রথম দেখে আমাদের বাড়িতে। আর লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটা হওয়ার সেটাই হলো। আমার দাদার ঋত্বিকাকে এক দেখাতে খুবই ভালো লেগে যায়। আর সেই দিনের পর থেকে দাদা অনেকভাবে আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করে যে ঋত্বিকার সাথে একবার কথা বলিয়ে দেওয়ার জন্য। বাট যেহেতু আমি তার বোন, তো ডিরেক্টলি আমাকে বলতে পারতো না। বাট তার অনেক কথা আমি বুঝতে পারতাম যে সে কোনো রকমে ঋত্বিকার সাথে কথা বলতে চায়। সেজন্য দাদার খুশির জন্য আমি একদিন স্কুলে কথায় কথায় ঋত্বিকাকে সেই কথাটা বলি যে আমার দাদা তোকে খুব পছন্দ করে, তুই পারলে একবার কথা বল। কিন্তু কথাটা শোনার পর ঋত্বিকা অতটা গায়ে লাগায় না। বাট তার 2 দিন পর ঋত্বিকা নিজের থেকেই বলে যে লিজা, আজকে তোর দাদাকে আমার সঙ্গে কথা বলা। তো আমাদের টিফিন পিরিয়ডে আমি দাদা আর ঋত্বিকাকে ফার্স্ট টাইম কথা বলাই। আর তারা দুজনে একসাথে কথা বলতে বলতে তাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়।
আর সেই দিনের পর থেকে তারা দুজনে আস্তে আস্তে বন্ডিংটা স্ট্রং করতে থাকে। তারা টিউশন ক্লাস বাঙ্ক করে দেখা করে, টিফিন টাইমে একসঙ্গে টিফিন খাওয়া, হ্যাং আউট করা, স্কুল থেকে একে অপরকে বাড়ি ড্রপ করে দেওয়া, এই জিনিসগুলো তারা করতে থাকে, মানে একটা রিলেশনশিপে যেরকম হয়। তো তাদের একটা স্পেশাল স্পট ছিল মিটিং করার। আমাদের গ্রামের থেকে কিছুটা দূরে একটা পুকুর পাড়ে একটা বট গাছ ছিল, যেই বট গাছটার তলায় তারা দুজনে একসাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত, একে অপরের সাথে টাইম স্পেন্ড করত। তো এরকমভাবেই সব দিন কাটছিল সুন্দরভাবে, দুজনেই খুব খুশি ছিল। আমার দাদা চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার খুব স্বপ্ন ছিল। তো দাদা সেটা নিয়ে পড়াশোনা করতে শুরু করে। আর এর মধ্যে শোনা যায় ঋত্বিকার বাবা মা তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য বাইরে পাঠাবে। তো ঋত্বিকা ইঞ্জিনিয়ারিং এক্সাম দেওয়ার পর ব্যাঙ্গালোরের একটা খুব বড় কলেজে চান্স পায় এবং সেখানেই তাকে পাঠানোর জন্য ঋত্বিকার বাবা মা তৈরি হয়। তো এই খবরটা যখন আমার দাদা জানতে পারে, দাদা খুব ভেঙে পড়ে যে এখন থেকে হয়তো বছরে একবার বা দুবার এরকমভাবে দেখা হবে, আগের মতন আর কখনোই সারাদিন কথা বলা, একসঙ্গে টাইম স্পেন্ড করা, সেই জিনিসগুলো হয়তো আর হবে না। তো এই জিনিসটার জন্য দুজনেই একটু মনমরা হয়ে যায় এবং দুজনের কাছে একটা প্রতিজ্ঞা করে যে আমরা মন দিয়ে পড়াশোনা করব, দুজনেই প্রতিষ্ঠিত হব, আর প্রতিষ্ঠিত হওয়ার পর একে অপরের কাছে ফিরে এসে দুজনকে বিয়ে করব। তো দুজনেই সেটাতে অ্যাগ্রি হয় এবং ঋত্বিকা চলে যায় ব্যাঙ্গালোর, আর দাদা চার্টার অ্যাকাউন্টেন্টের পড়াশোনা করতে থাকে। সব ঠিকঠাকই চলছিল, বাট কিছু মাস পরের থেকে দাদা দেখে যে ঋত্বিকা হঠাৎ করে তাকে ইগনোর করতে শুরু করে। ফোন রিসিভ না করা, রিসিভ করলেও এটা বলা যে আমি এখন প্রচণ্ড টায়ার্ড, পরে কথা বলবো। তো এই জিনিসগুলো ঋত্বিকা দাদার সাথে করতে থাকে, আর দাদা এটাতে একটু ডিস্ট্রাক্ট ফিল করে, আর দাদা খুব কষ্ট পায় এই জিনিসগুলোতে। তো দাদা আমাকে যখন বলে, তখন আমি নিজের থেকেই ঋত্বিকাকে কল করি, আর কথায় কথায় তাকে এই কথাগুলো বলি। আর আমি খেয়াল করছিলাম, যখনই ঋত্বিকাকে আমি দাদার কথাগুলো বলছিলাম, তখনই ঋত্বিকা কোনো না কোনো কথা বলে ওই কথাটাকে উপেক্ষা করতে চাইছে, দাদার কথাগুলোকে ইগনোর করছে। তো আমি তখন বুঝতে পারি যে ঋত্বিকা অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো পুরুষে আসক্ত হয়েছে। একটা মেয়ে হিসেবে আমি আরেকটা মেয়ের মন বুঝতে পারি। তো কিছুদিন পর যেটা হওয়ার সেটাই হলো। আমরা দুজনেই আমি আর দাদা দুজনেই জানতে পারি যে ঋত্বিকা ওখানে গিয়ে নতুনভাবে একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে। তো এটা শোনার পর দাদা প্রচণ্ড পরিমাণে পাগলামো শুরু করতে থাকে। দাদা বিশ্বাস করতে চায় না যে ঋত্বিকা তার সাথে এরকম করতে পারে। বাট তার কিছুদিন পর ঋত্বিকা বাড়ি আসে, যেটা দাদাকে জানায় না, কিন্তু দাদা তারই এক বন্ধুর মুখ থেকে জানতে পারে যে ঋত্বিকা বাড়ি এসছে। তো সেই মুহূর্তে দাদা একটুও টাইম না নষ্ট করে সাথে সাথে ঋত্বিকার বাড়ির সামনে যায় এবং ঋত্বিকাকে ফোন করে। ঋত্বিকা তার সাথে দেখা না করেই দাদাকে প্রচুর পরিমাণে অপমান করে ফোনে এবং বাড়ি চলে যেতে বলে। তো বাড়ি যাওয়ার পর দাদা প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, আর ঋত্বিকাকে অনেকভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করে যে শুধু একবার দেখা করো আমার সাথে, আমার যা ভুল হয়েছে
আমি সব ক্ষমা চেয়ে নেব, তুমি যা বলবে সব শুনবো। বাট ঋত্বিকা মানতে চায় না। কিন্তু দাদাও ছিল নাছোড়বান্দা। দাদা যেহেতু ভালোবাসতো, সেহেতু ঋত্বিকাকে যে করে হোক তার একবার দেখা করার জন্য অ্যাপ্রোচ করেই ফেলল। এবং তারা দুজন সেই পুরনো দিনের মতন সেই বটতলায় দেখা করলো। এবং দেখা করার পর ঋত্বিকা দাদার সামনে সমস্ত কিছু কনফিডেন্টের সাথে, নির্ভয়ে, ফিয়ারলেসভাবে কনফেস করলো যে হ্যাঁ, আমি আরেকজনকে ভালোবেসে ফেলেছি। তো দাদা এটা শোনার পর ঋত্বিকাকে বলল যে তুমি কি করে পারলে? আমরা দুজনে তো সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিলাম, আর দুজনে সাকসেস হওয়ার পর একে অপরকে বিয়ে করব বলে সেই প্রতিজ্ঞা করেছিলাম। তাহলে তুমি কি করে পারলে? আমি তোমার জন্য এত দিন ধরে অপেক্ষা করছি, আর সেখানে তুমি ওখানে গিয়ে আরেকজনের জন্য আমাকে ভুলে গেলে। তো ঋত্বিকা তার উত্তরে দাদাকে এটাই বলে যে আমি যেটা করে ফেলেছি, আর আমি ওই রিলেশনশিপটা নিয়ে খুবই সিরিয়াস। তো আমি এই নিয়ে আর কথা বাড়াতে চাই না। তুমি লাস্ট দেখা করতে চেয়েছিলে, আমি দেখা করে নিলাম। তো তুমি যা করার করতে পারো, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। এই বলে ঋত্বিকা ওখান থেকে চলে যায়। তো দাদা বাড়ি আসার পর উন্মাদের মতন জিনিস ভাঙচুর করতে থাকে, কান্নাকাটি, নিজেকে একটা ঘরে বন্ধ করে নেওয়া, এবং দাদা সুইসাইড করারও চেষ্টা করে। বাট মা বাবা আমি গিয়ে দাদাকে বাধা দিই। ঋত্বিকা তার কিছুদিন পরে আবার কলেজে চলে যায়, এবং আবার একদিন যখন বাড়ি আসে ঋত্বিকা, তার সাথে সাথে ওই ছেলেটাকেও নিয়ে আসে। মানে ঋত্বিকার যে নতুন বয়ফ্রেন্ড, তাকে নিয়ে আসে তার বাড়িতে। দাদা এই খবর শোনার পর সাথে সাথে চলে যায় ঋত্বিকাদের বাড়ি, এবং ওই ছেলেটার সঙ্গে দেখা করে ওই ছেলেটাকে সব কিছু বলে, পুরনো সমস্ত কথা। বাট ওই ছেলেটার সামনে ঋত্বিকা এমন একটা বিহেভিয়ার করে যে সে দাদাকে চেনেই না, আর সে আমার দাদাকে একটা দাদা হিসেবেই দেখে। যেহেতু আমার বান্ধবী, সেই জন্য সে দাদা হিসেবেই দেখে, এর থেকে বেশি কিছু না। তো এটা শোনার পর দাদা সম্পূর্ণ পরিমাণে ভেঙে পড়ে। দাদার কাছে এরকমই মনে হয়েছিল যে তার সব কিছু হারিয়ে ফেলেছে সে, তার কাছে আর কোনো বাঁচার রাস্তাই ছিল না, এরকম দাদার মনে হয়েছিল। তো দাদা বাড়ি আসার পর সমস্ত ধরনের নেশা দাদা অ্যাডিক্টেড হয়ে যায়, আর সেই জিনিসগুলো কন্টিনিউ করতে থাকে। নেশাগুলো, সমস্ত ধরনের ব্যাড হ্যাবিটস দাদা কন্টিনিউ করতো। আর আমরা যখন বাধা দিতে যেতাম তখন আমাদেরকে প্রচুর পরিমাণে পাগলের মতন উল্টোপাল্টা বলতো। এরকমভাবে চলতে চলতে দাদা একদিন কিডনি ফেল করে মারা যায়। আমরা অনেক বাঁচানোর চেষ্টা করি, বাট দাদাকে বাঁচাতে পারিনি আমরা। এর কিছুদিন পর থেকে শুরু হয় আসল ভৌতিক ঘটনা। দাদা আমাদের সবার স্বপ্নে আসতে থাকে আর বলতে থাকে যে আমি ঋত্বিকাকে ভালোবাসতাম, আমি যেহেতু ঋত্বিকাকে পাইনি, আর না পাওয়ার পর মরেও আমি শান্তি পাচ্ছি না, তাই আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। এমনকি এটাও শোনা গেছে যে সে ঋত্বিকারও স্বপ্নে গেছে এবং ঋত্বিকাকেও অনেক ধরনের কথা বলেছে। কি কথা বলেছে সেগুলো আমি জানি না, বাট ঋত্বিকা এগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় ছিল। তো দাদা ঋত্বিকা যে বটগাছটার তলায় দেখা করতো, সেই বটগাছটা হয়ে ওঠে দাদার থাকার জায়গা। বটগাছটা হয়ে ওঠে একটা হন্টিং ট্রি। তো ওই বটগাছের তলা দিয়ে যেই যেত বা ওর পাশ দিয়ে যেই যেত, ওখানে
বিচ্ছিরি ধরনের একটা ঘ্যাস ঘেঁষে শব্দে হাসি, চিৎকার, তারপরে কেউ গেলে তার মাথায় ঢিল ছুঁড়ে মারা, এই জিনিসগুলো হতো। আর রাতের বেলা কেউ কেউ দাদাকে দেখতে পেত যে দাদা সারা গ্রাম একা একা ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ ভয়ও পেয়েছে, ভয়ে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু দাদা কখনো কারোর ক্ষতি করেনি, জাস্ট ভয় দেখিয়েছে। এর মধ্যে শোনা যায় যে ঋত্বিকার ওপর প্রচুর পরিমাণে ভৌতিক টর্চার হতে থাকে, হন্টেড টর্চার। যে ঋত্বিকার স্বপ্নে এসে দাদা তাকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। তারপর ঘুমন্ত অবস্থায় ঋত্বিকার খাট নড়ে ওঠা, ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া, ঋত্বিকাকে বিছানার থেকে টেনে ফেলে দেওয়া, এই অনেক জিনিসগুলো আমরা শুনতে পাই যে এগুলো ঋত্বিকার সাথে হচ্ছে। তো এসব বিষয়ে ভয় পেয়ে ঋত্বিকার বাবা মা একজন তান্ত্রিক ডেকে ঋত্বিকাকে একটা তাবিজ পরিয়ে দেয়, যেটার জন্য দাদা ঋত্বিকার ওপর আর কোনো ধরনের এফেক্ট করতে পারে না। সেটা করার পর দাদা আরও পরিমাণে রেগে যায়, আর সেই টর্চারগুলো গ্রামবাসীর ওপর করতে থাকে। গ্রামের মধ্যে সারা রাত দাদা ঘুরতে থাকতো আর সমস্ত গ্রামবাসীকে ভয় দেখাতো, আর তাদেরকে প্রচুর পরিমাণে জ্বালাতন করত, মেরে দেওয়ার হুমকি দিত। তো এইসব বিষয়ে গ্রামবাসী ভয় পেয়ে সেই তান্ত্রিককে আবার ডেকে ওই যে গাছটা রয়েছে, গাছটা মন্ত্র বলে আটকানোর চেষ্টা করে। তো তান্ত্রিক বলেছিল গাছটা কেটে ফেলার কথা, কিন্তু গ্রামবাসীরা যখনই গাছটা কাটার জন্য চিন্তা ভাবনা করেছে বা যেই কাটতে গেছে তার সাথেই কিছু না কিছু হয়েছে। কেউ অসুস্থ হয়ে গেছে, কারোর পায়ে কুড়ুলের কোপ লেগে আঙুল কেটে পড়ে গেছে, এরকম অনেক কিছু হয়েছে। তো যেহেতু গাছটা কাটতে পারেনি, সেই জন্য তান্ত্রিক একটা মন্ত্র বলে গাছটাকে বেঁধে দিয়েছিল, যার জন্য দাদা ওখানেই আটকা পড়ে গেছিল। আর তান্ত্রিক বলেছিলেন যে নতুন করে একটা পিণ্ডদান করার কথা দাদার নামে। তো গ্রামবাসীদের রিকোয়েস্টের জন্য আমরা আরেকটা নতুন করে পিণ্ডদান করি, যেটার পর দাদার আত্মা পুরোপুরি মুক্তি পেয়ে যায়। তো এই ঘটনাগুলোর পর, পিণ্ডদান করার পর দাদার যে উৎপাত চলতো, সেই জিনিসগুলো টোটালি বন্ধ হয়ে যায়, আর এখন সব কিছু ঠিকঠাক আছে। বাট আমি আমার দাদাকে এখনো পর্যন্ত মিস করি। আমি আমার চোখের সামনে দেখেছিলাম যে আমার দাদা কিভাবে কষ্ট পেয়ে মারা গেছে। শুধু একটু ভালোবাসা ছাড়া আর কিছুই চায়নি সে, আর সেই ভালোবাসার মানুষটাই তাকে চিট করে চলে গেল। তো দাদা, এটাই ছিল আমার গল্প। আমি জানি না শিহরণ ফ্যামিলির বা তোমার কতটা ভালো লাগবে, বাট যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুনিও। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ লিজা, এত সুন্দর একটা গল্প আমাকে শোনানোর জন্য। আমি অবশ্যই শিহরণ ফ্যামিলির কাছে প্রেজেন্ট করব এটা। ঘটনাটা শোনার পর আমি সত্যি একটু আহত হয়েছি যে মানুষ এতটা নিষ্ঠুর কী করে হতে পারে যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তাকে বা তার কথা একবার না ভেবে তাকে ছেড়ে চলে যাওয়া। সমস্ত শিহরণ ফ্যামিলির কাছে আমার এটাই অনুরোধ যে তোমাদের লাইফে যদি এরকম পার্টনার থেকে থাকে, তাকে কখনো চিট করো না। যদি তার সঙ্গে ভালো না লাগে তার সঙ্গে রিলেশনেই যেও না, বাট চিট করার কথা কখনো মাথাতেও আনো না। আর রিলেশনশিপে এরকমও হয়, চিট করা ছাড়াও এরকমও হয় যে ছোটোখাটো ভুলের জন্য ছেড়ে চলে যাওয়া। ছোটোখাটো ভুল বা বড় ভুল, এগুলো জাস্ট ভুল, আর কিছুই না। নিজেদের মধ্যে যদি
কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, একটা রিলেশনশিপে ছোটোখাটো বা বড় ভুল হতেই পারে, মানুষ মাত্রেই ভুল হয়। তার মানে এটা না যে মানুষটাকেই পুরো চেঞ্জ করে দেওয়া, মানুষটাকেই ছেড়ে দেওয়া। আমাদের বইয়ের একটা পাতা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা পুরো বইটাকে ফেলে দিই না, আমরা পাতাটাকে ছিঁড়ে ফেলি। বাট তেমনি আমাদের লাইফেও সেম, ভুলভ্রান্তিগুলো হলো এক একটা ছোট ব্যাড টাইম, যেগুলোকে ক্ষমা করে দেওয়া উচিত। এগুলো যদি ক্ষমা হয়ে যায়, তাহলে হয়তো একটা সুন্দর রিলেশনশিপ বেঁচে যেতে পারে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, যদি তোমাদের মধ্যে ছোটোখাটো কোনো ভুল হয়ে থাকে, সেগুলোকে দুজনে একসাথে বসে সর্ট আউট করে নাও। তাহলে অ্যাকচুয়াল ভালোবাসা তোমাদের যেটা, সেটা রিয়ালিটিতে আসবে। আর একটা মানুষের সমস্ত ভুলভ্রান্তি মেনে নিয়ে তাকে পারফেক্ট করে নিজের লাইফে মেনে নেওয়াটাই হলো অ্যাকচুয়াল ভালোবাসা, যতদূর আমি জানি। তো এটা নিয়ে আমি অনেক কথা বলে ফেলেছি, আর বেশি কিছু বলবো না, নাহলে তোমরা বোর ফিল করবে। আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো চলে যাব আমার সেকেন্ড ঘটনা। তো শুরু করছি আমার শিহরণের আজকের সেকেন্ড ঘটনা। ঘটনাটা হলো একজন বলিউড সুপারস্টারকে নিয়ে, যিনি একসময় একের পর এক প্রচুর হিট মুভি দিয়েছেন, ইভেন এখনও বলিউড কাঁপিয়ে যাচ্ছেন। তিনি হলেন আর কেউ না, তিনি হলেন গোবিন্দা, আমাদের সবার প্রিয় অ্যাক্টর গোবিন্দা। তো তার লাইফেও একটা হরিফিক এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা হয়তো অনেকেই জানো না। তোমরা ঘটনাটা শোনার পর গুগল করে দেখতে পারো যে এটা রিয়েল স্টোরি। তো আজ থেকে প্রায় 25 বছর আগে গোবিন্দা এরকমই একটা শুটিং পারপাস একটা হিল স্টেশনে, মানে পার্বত্য এরিয়াতে তার শুটিংয়ে গেছিলেন, এবং সেখানে একটা রিসর্টে স্টে করেছিলেন। তো একদিন শুটিং থেকে ফিরতে তার লেট হয়ে যায়, মানে রাত হয়ে যায় শুটিং থেকে ফিরতে। রাত্রির 1টার সময় তিনি তার রুমে আসেন, রিসর্টে তার রুমে আসেন, এবং এসে দেখেন রুমের দরজা খুলেই রুমের যেসব অ্যামিউনিটিস রয়েছে, মানে তার যেসব জিনিসপত্র, সেগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং তিনি সেটা দেখার পর প্রচণ্ড পরিমাণে রেগে যান, কারণ তিনি তার রুমটাকে চিনতে পারছিলেন না। কারণ তিনি যখন বেরিয়েছিলেন রুম থেকে সকালবেলা, তখন সব ঠিকঠাকই ছিল, বাট রুমে এসে দেখছে সব ছড়ানো ছিটানো। তো তিনি রেগে যান এবং হোটেল অথরিটিসকে কিছু বলেন না, কারণ সেদিন অনেক টায়ার্ড ছিলেন তিনি। তো তিনি মনে মনেই ভাবলেন যে তিনি যখন রুমে ছিলেন না, হাউসকিপিং এসে ঠিকঠাক করে দিতে পারতো, কিন্তু এই অবস্থাতেই তাকে আজকে শুতে হবে। তো তিনি সেই দিন না কিছু বলে সেই দিন ভাবলেন পরের দিন সকালে বলবো, তো আজকে শুয়ে পড়া যাক। তো তিনি লাইটস অফ করে শুয়ে পড়লেন। বাট তিনি না একটু আনকমফোর্টেবল ফিল করছিলেন, মানে তার অন্য দিনের তুলনায় সেই দিন ওই ঘরটার মধ্যে একটু আনকমফোর্টেবল টাইপের ফিল হচ্ছিল। তো এসবের জন্য তিনি, আর ঘুমও আসছিল না, তো এসবের জন্য তিনি করলেন কি, ওয়াকম্যান কানে দিয়ে তিনি একটু ঘুমানোর চেষ্টা করলেন। ওয়াকম্যান হলো, এখন হয়তো শ্রোতারা অনেকেই জানো না যে ওয়াকম্যান কী জিনিস, বাট 90s 20s, আজ থেকে অনেক বছর আগে ওয়াকম্যান নামে একটা ডিভাইস ছিল, যেটাতে মিউজিক শোনা যেত, কানে হেডফোন দিয়ে মিউজিক শোনা যেত। তো তিনি কানে ওই হেডফোনস লাগিয়ে শুনছিলেন, শুনে ঘুমানোর চেষ্টা করলেন। তো সেই সময় তিনি ফিল করেন যে তার বেডটা না হঠাৎ করে নড়ে উঠল, আর তিনি একটু উঠে বসলেন। উঠে বসে দেখলেন যে সব ঠিকঠাকই আছে। তো তিনি ভাবলেন হয়তো তার মনের ভুল, তিনি ভগবানের নাম নিয়ে
ঘুমানোর চেষ্টা করলেন। তো রাত্রির 3টের দিকে, 3টে-3:30 দিকে একটু যখন তার তন্দ্রা এসেছিল, তখন তিনি তার বুকের ওপর একটা প্রেশার অনুভব করেন। কিন্তু তিনি ঘুমন্ত অবস্থাতেই সেটা ফিল করছেন। তো তিনি নড়তে চড়তে পারছেন না। তো যত সময় যাচ্ছে তত ওই প্রেশারটা আরও বাড়ছে, তিনি সেটা অনুভব করছেন। আর এরকম করতে করতে হঠাৎ করে তিনি চোখ খোলেন জোর করে। আর চোখ খুলে দেখেন একটা বৃদ্ধ মহিলা তার বুকের ওপর বসে রয়েছে। সাদা কাপড় পরিহিত একটা বৃদ্ধ মহিলা বুকের ওপর বসে রয়েছে। আর সেই মহিলাটা গোবিন্দার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখ দুটো ঘন লাল ছিল আর মুখটা অর্ধদগ্ধ ছিল, মানে মুখটা পোড়া ছিল। সেটা দেখার পর গোবিন্দা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং তিনি লক্ষ্য করেন ওই মহিলা আস্তে আস্তে তার হাত দুটো নিয়ে গোবিন্দের গলা টিপতে আসছে। আর হঠাৎ করে সেই সময় তিনি চোখ বন্ধ করে হনুমান চালিসা পড়তে শুরু করেন। আর যখন তিনি হনুমান চালিসা পড়তে শুরু করেন, কিছুক্ষণ পরে তিনি ফিল করেন যে তার বুকের ওপর দিয়ে প্রেশারটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো প্রেশার নেমে যাওয়ার পর যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তিনি উঠে বসেন এবং লাইটটা জ্বালান। লাইটটা জ্বালানোর পর অদ্ভুতভাবে তিনি দেখেন যে তার রুমে যেসব জিনিস ছড়ানো ছেটানো ছিল, সেই জিনিসগুলো আর ছড়ানো ছেটানো নেই। সব একদম তার জায়গাতে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো সেটা দেখার পর গোবিন্দা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান। আর সেই সময় তিনি প্রচুর পরিমাণে ঘামছিলেন ভয়ে। তো সেটার পর তিনি ওই টাইমেই ওই রুম থেকে বেরিয়ে যান এবং হোটেল রিসেপশনে তাড়াতাড়ি চেক আউট করে বাই রোড নিজে গাড়ি চালিয়ে তিনি মুম্বাই ফিরে আসেন। তো এটাই ছিল গোবিন্দার লাইফের একটা হরিফিক এক্সপিরিয়েন্স। গল্পটা শোনার পর তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা একবার গুগল করে দেখতে পারো। ঘটনাটা সত্যি। তো আমাদের দুনিয়াতে নেগেটিভ পজিটিভ দুটোই আছে। যদি পজিটিভ পাওয়ার থাকে তাহলে নেগেটিভ পাওয়ারও আছে। এটা সম্পূর্ণ বিশ্বাসের ওপর ডিপেন্ড করে। কথায় আছে না যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো এটা সমস্ত মানুষ এক্সপিরিয়েন্স করতে পারবে। তো জানি না গল্পটা কত ভালো লাগলো তোমাদের, বাট চেষ্টা করেছিলাম গল্পের মাধ্যমে তোমাদের মধ্যে শিহরণ জাগানোর। প্রথম ঘটনাটা যেটা শুনিয়েছিলাম, সেটা যেহেতু আমি আগের দিন একদিন স্কিপ হয়েছিল, মানে আমি ঘটনা শোনাতে পারিনি, সেই জন্যই আজকে দুটো ঘটনা একবারে শুনিয়ে দিলাম তোমাদের। তো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটাকে, মানে শিহরণ পরিবারকে যতটা সম্ভব তোমরা বাড়ানোর চেষ্টা করো। একমাত্র তোমাদের সহযোগিতাতেই এটা হওয়া সম্ভব। তোমাদের সহযোগিতা পেলে শিহরণ ফ্যামিলি একদিন খুব বড় হবে। আর আমাদের যত বাঙালি বন্ধুরা রয়েছে, বাইরে বিদেশে হোক দেশে হোক, যত বাঙালি বন্ধুরা রয়েছে তারা সবাই শুনতে পারবে আমাদের শিহরণ ঘটনাগুলোকে। আর তোমাদের কাছে যদি এরকম সত্যিকারের হরিফিক এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া মেল আইডিতে আমাকে শেয়ার করো। আর যদি তোমরা বাই হোয়াটসঅ্যাপে সেন্ড করতে চাও সেটাও পসিবল। তোমরা আমাকে মেলের মাধ্যমে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাকে সেন্ড করে দাও তাতে। তো এখানে সবার ঘটনা শোনানো হবে, কারোর ঘটনা বাদ দেওয়া হবে না। আর শুনতে থাকো শিহরণ। থ্যাংক ইউ।